শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি দিনের আলোচিত যে বিষয়গুলো সেগুলো নিয়ে, এবং আজকে যখন আমরা আলোচনা করছি বেশ কয়েকটি ঘটনা আজকের দিনে গুরুত্বপূর্ণ রয়েছে। তার মধ্যে বাজেট, প্রস্তাবিত যে বাজেট সেটি ঘোষিত হয়েছে। মেজর সিনহা হত্যা মামলা বহুল আলোচিত, তার রায় হাইকোর্ট বিভাগ তারা বহাল রেখেছে, নিম্ন আদালতের যে রায় ছিল সেটি। এবং সবচেয়ে বড় ঘটনা যেটি সবার মধ্যে জনগণের ভেতর যেটি চাঞ্চল্য তৈরি করে, রাজনৈতিক সচেতন মানুষ যারা তাদের ভেতর যেটি নিয়ে যথেষ্ট আলোড়ন, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলাপ করবার চেষ্টা করব। মূলত আমাদের আলাপের যে মূল ফোকাস থাকবে সেটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার যে সংলাপ সেটি। সঙ্গত কারণে আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি কি হলো দ্বিতীয় ধাপের সংলাপে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট বাংলাদেশ, এবং আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার এম সারওয়ার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিএনপি নেত্রী রিটা রহমান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই এম সারওয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব সঙ্গত কারণেই, কারণ আজকের দিনের একটা আলোচিত ঘটনা হচ্ছে মেজর সিনহা হত্যা মামলা, এবং আপনি সরাসরি এর সাথে জড়িত, বা জড়িত বলতে আপনি এর আইনি লড়াই করছেন। এই বিষয়ে আপনার মন্তব্য শুনব যে কিভাবে দেখছেন বিষয়গুলো, সেটি তো একটি বিষয় রয়েছে। এই যে মামলাটি আপনি করতে যেয়ে কোন কোন বিষয়গুলো আপনার কাছে মনে হলো খুবই অ্যালার্মিং, সেইটি দিয়েই যদি একটু শুরু করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, যখন সিনহা হত্যাকাণ্ড ঘটেছিল তখন থেকেই এইটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে যাতে ন্যায় বিচার হয়। আমরা জানতে পেরেছি যে সেই সময় একটা মূল হোতা যে ছিল এসপি মাসুদ, তাকে বিচারের সম্মুখীন করা যায়নি। পুলিশ এরকম একটা অবস্থান নিয়েছিল, যদি এসপি মাসুদকে আসামি করা হয় তাহলে তারা চার্জশিট দিবে না, চার্জশিট প্রণয়ন করবে না। সেই জন্য আজকে সেই পরিস্থিতি নাই, সেইটা 5ই আগস্টের পরিস্থিতি ছিল। পরিস্থিতি এখন অনেকটা ন্যায় বিচারের পক্ষে। হাইকোর্ট ডিভিশন নিম্ন কোর্টের ট্রায়াল কোর্টের রায় বহাল রেখেছে। আপনি জানেন যে 2-3টা প্রিন্সিপাল রয়েছে যে যারা মেজর সিনহার জীবন নিয়েছে, তার জীবন তাকে বাঁচতে দেয়নি, তাদের কোনো বাঁচার অধিকার নাই। আপনাকে একটা ঘটনা বলি যে গ্রিসে একজন ব্রিটিশ ডিফেন্স অ্যাটাচি খুন হয়েছিল। তার ওয়াইফ তখন এই বিবিসিতে এই কোটেশনটা বলেছিল যে ইউ হ্যাভ টেকেন দ্য লাইফ অফ মাই হাজব্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ নো রাইট টু লিভ উইথ ইউর লাইফস। আমাদের কোরআনও এই কথা রয়েছে যে জীবনের পরিবর্তে জীবন, কানের পরিবর্তে কান, দাঁতের পরিবর্তে দাঁত। সেই জন্য আমরা বলছি যে এখন পর্যন্ত আমরা মনে করি যে এই ন্যায় বিচার আমরা এখন পাবো, এবং এসপি মাসুদকে কিভাবে বিচারের সম্মুখীন করা যায় সেইটা এখন আমাদের সামনে একটা চ্যালেঞ্জ। পক্ষ থেকে কোনো অভিযোগ বা চার্জশিটে ছিল এসপি মাসুদ? চার্জশিটে ছিল। আমি আপনাকে বলছি যে আজকে এটা রিভিল্ড হয়েছে যে সেই সময় এইরকম দেন দরবার হয়েছে যে এসপি মাসুদকে যদি চার্জশিটে রাখা হয় তাহলে তারা চার্জশিট সাবমিটই করবে না। এবং এখানে আপনারা এরকম এই খুনের মামলা কোনো কম্প্রোমাইজ হয় না, আনকম্পাউন্ডেবল, এটাকে মীমাংসা করা যায় না, মানে এটাও তো আনপ্রেসিডেন্টেড। সেই জন্য এখন কিভাবে তাকে আনা যায়, অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন ওখানে তো আরও 200-র বেশি খুন হয়েছে। এখন অন্য কেউ যদি তাকে খুনের আসামি করে তাহলে তার বিচারের সম্মুখীন করা যাবে, অথবা এমন হতে পারে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে এটা এক ধরনের ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, সেইখানে তাকে বিচারের সম্মুখীন করা সম্ভব বলে আমরা মনে করি। এবং আমরা উইল লুক ফরওয়ার্ড যে এই এসপি মাসুদ, শুধু মাসুদ না, সেই সময় ডিআইজি এবং আইজিপি একটা অফিসার সেইখানে একটা প্রোগ্রাম করতে গেছে, একটা ভিডিও করতে গেছে, হাত উঁচু করে বলল কুল ডাউন, নিরস্ত্র মানুষ। আপনি জানেন যে এগুলো ব্রিফিং আসছে, আপনি সেলফ ডিফেন্স যে বলেছেন এটা একটা প্রফেশনালিটি আছে। আপনাকে যদি আমি একটা চর মারি, আপনি আমাকে একটা চর মারতে পারবেন। আপনাকে যদি একটা লাঠি দিয়ে পিটেন দিই, আপনি লাঠি দিয়ে আমাকে একটা বাড়ি দিতে পারবেন, আপনি চাকু মারতে পারবেন না। আপনার উপর যদি অস্ত্র তাক করি
তাহলে আপনি গুলি করতে পারবেন না যদি আপনার জীবন হানির সংখ্যা না হয়, অনলি দ্যাট। সো এটা তো সোজা ব্যাপার না। সো আপনি এই গল্প পাচ্ছেন, এবং তাকে সেই সময়ের আইজিবি বেনজির তাকে মাদক মামলার আসামি সাজাতে চেয়েছিল, এবং এসপি মাসুদকে বলেছিল, আমরা সেই কনভারসেশন শুনেছি, তাকে বলেছিল দেখো তো মাদক টাদক পাওয়া যায় কিনা, 4টে মারায় এমন নিঃসঙ্গভাবে হত্যা করেছে। আমেরিকাতে যেরকম একটা ঘটনা ঘটেছিল, তাকে পানি খেতে দেয় নাই, তাকে গলা চেপে ধরছে হাঁটু দিয়ে, আরেকজন হাঁটু চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করেছে। সেই জন্য তার জীবন যারা নিয়েছে, তারা জীবন নিয়ে তারা বেঁচে থাকার অধিকার হারিয়েছে। অতএব এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পুরো বাংলাদেশ, বিশেষ করে ডিফেন্স কমিউনিটি এবং তার পরিবার তাকিয়ে থাকবে। এবং অ্যাটর্নি জেনারেল সাহেব আজকে বলেছেন যে এই বছরের ভিতরে এইটা প্রায়োরিটি কেস হিসেবে অ্যাপিলেট ডিভিশনে যদি আপিল হয় বা যদি সেটা নিষ্পত্তি করা হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও আপনার কাছে। রিটা রহমান, আপনার কাছে একটু জানতে চাইব, এই যে বিষয়টি নিঃসন্দেহে যেটি বলছিলেন একটি হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো বিষয়, রাষ্ট্রে এ ধরনের ঘটনা কোনো পুলিশ কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য করতে পারে বা করতে পারার দুঃসাহস দেখায় কেন, কোন পরিস্থিতি? আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। শুধু দর্শকবৃন্দ, শুভেচ্ছা। এটা খুব একটা ভ্যালিড প্রশ্ন, সেজন্য আমাদের ফিরে যেতে হবে ওই সময়টায়, যে সময়ের ঘটনা এটা, সেখানে এরকম ঘটনাগুলো অহরহ হচ্ছিল। এটা তো এক নম্বর হচ্ছে একটা সাংঘাতিক গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, সিভিল রাইটস। তারপরে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের যে ওতপ্রোত সক্রিয়তা ছিল সরকারের সঙ্গে, এইটার একটা বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। কারণ এই যে ভদ্রলোক প্রদীপ যিনি ছিলেন ওখানকার, যিনি মানে উনি হচ্ছেন ওখানকার মহাকর্তা ছিলেন, তাই না? তার সঙ্গে সরকারি অনেকের সরাসরি সংযোগ ছিল। তো সেসব দিক থেকে সে যে মানে ঔদ্ধত্য করতো, সে তো আইন টাইন বা কোনটা সঠিক না এই পর্যায়ে তো সে কাজ করতো না। সে কাজ করতো অন্য পর্যায়ে। সে কাকে ঘায়েল করতে হবে, কোথায় তার মানে অধীনস্থ, তাকে তার আধিপত্যটাকে আরো শক্ত করে দেখাতে হবে, যেন ওই যে ভয় দেখিয়ে যে শাসন করার ব্যাপারটা, ওইটাও এখানে কাজ করেছিল আমার যেটুক ধারণা সাধারণভাবে। তো সেই জন্য দেখেন, সেই যে পরিবর্তনটা এসছে, এটা আমাদের এখন খেয়াল করা দরকার, যে এখন আমরা ন্যায় বিচারের কথা বলছি বারবার, যে ন্যায় বিচার এখন আমরা পাবো ইনশাল্লাহ। তো সেটাই জাতির প্রত্যাশা এখন এই সরকারের কাছে, এবং এই পরিবর্তনের ফলে যারা নিয়ন্ত্রণ করছে তাদের কাছে, যে আমরা এখন ন্যায় বিচার চাই, আমরা এখন ইনসাফ চাই। দেশে পরিবর্তন আসছে, এটা আমরা সব ক্ষেত্রে এটার একটা প্রমাণ দেখতে চাই, আলোটা দেখতে চাই, যে এই যে পরিবর্তনের আলোটা যেন ছড়িয়ে যায়। এবং এই যে জাতীয় বোধটা, আমাদের যে ঐক্যটা, আজকে যেমন আপনি বলছিলেন শুরুতেই, যে আজকে বিএনপির সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকাররা বসেছে, তাই না? তারা আলোচনা করছে, কারণ এটা খুবই আমাদের জন্য এটা একটা খুবই পজিটিভ একটা ব্যাপার। কারণ তারা এই যে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো সমাধান করা, গ্যাপগুলো যে তৈরি হচ্ছে, এটাও কিন্তু এই যে পরিবর্তনের ফলে, এবং চিন্তাশীল একটা সরকার, একটা প্রশাসন ব্যবস্থা থাকবে যেখানে সবার মতামতকে গ্রাহ্য করা হবে। আমি সেই প্রসঙ্গে আমি আরো বিস্তারিত আসবো। ধন্যবাদ। সেই প্রসঙ্গে আমি বিস্তারিত আসবো। আমি একটু শুনে আসি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, যে প্রসঙ্গটি প্রথমে আমরা আলাপ করছিলাম, মেজর সিনহা হত্যা মামলা, সেই জায়গাতে এই যে ঘটনাটি আমি বলছিলাম যে আমাদের রাষ্ট্রে সমাজে কি বার্তা দেয়, সেটি একটি বিষয়। আর ব্যারিস্টার এম সারোয়ার যেটি আশা করছিলেন যে শিগগিরই হয়তো এটি নিষ্পত্তি হবে, সেই জায়গায় যদি বিচারটি হয়, তাহলে যেটি রিটা রহমান বলছিলেন যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসা, কিংবা পরবর্তীতে কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে না পারে, সেই বিষয়টিও কি স্পষ্ট হয় কিনা? ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেল ATN এর দর্শক শ্রোতা এবং আমার ভাই, একসাথেই কোর্টে দেখা হয় রেগুলার। এই মামলাটায় বোধহয় উনি ইনভলভ আছেন। আমি জানি না কয়জনকে মৃত্যুদণ্ড দিছে, এটা 2জনকে। প্রথম কথা হইল প্রদীপ সহ 2জন। প্রথম কথা হইল, বাংলাদেশে কোনো ওসির বুকে এক ফোঁটা সাহস নাই তার ঊর্ধ্বতন কর্মকর্তার ক্লিয়ারেন্স ছাড়া হত্যা করে। পৃথিবী উল্টে যেতে পারে, কোনো ওসির সেই সাহস নাই, কোনো ওসির। এক, বাংলাদেশের জুডিশিয়াল প্রসিডিউর আমরা দেখছি, সবচেয়ে আলোচিত মামলা বঙ্গবন্ধু হত্যা মামলা, 100% ব্যর্থ হয়েছে বাংলাদেশ সেই বিচার করতে।
কেন বলছি? আপনি হয়তো জানেন যারা খুন করেছে তাদের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। খুন বলতে যারা ডাইরেক্ট গুলি টুলি মেরেছে। পরে কিন্তু নিশ্চয়ই সরোয়ার ভাইয়ের মনে আছে, আইনমন্ত্রী আনিসুল হক বলছে আমরা এখন বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করার একটা কমিশন গঠন করছি। খেয়াল আছে আপনার? জি। আপনি টেল মি, খুনি পাওয়া গেলে ষড়যন্ত্রকারী পাইতেই হবে, কিন্তু ষড়যন্ত্রকারীকে পাইলে আপনি খুনি নাও পেতে পারেন। কেন জানেন? আপনি আমাকে বললেন সরোয়ার সাহেবকে কিল করব আমি, আপনি আমার অ্যাসাইনমেন্ট দিলেন, আপনি ধরে নেবেন আমি কিল করব না, আমি অন্য একজনরে দিয়ে দিলাম যে তুমি তার কিল করো, আপনি জানতেছেন আমি করেছি কিন্তু আমি করি নাই। তার মানে কি, ষড়যন্ত্রকারীকে পাইলে কিলার নাও পেতে পারেন, কিন্তু কিলারকে পেলে আপনি ষড়যন্ত্রকে পাবেনি, কারণ কিলার বলবে আমাকে অমুকে বলছিল। সেখানে বঙ্গবন্ধু হত্যার কিলারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাহলে ষড়যন্ত্রকারীরা কোথায়? আর ষড়যন্ত্রকারী যদি বেঁচেই থাকে তাহলে কাল কাল ধরে কিল হইতে থাকবে। আমি বুঝাইতে পারছি? ষড়যন্ত্রকারী যদি সার্ভাইভ করে, যেই কথাটা সরোয়ার ভাই বললেন, এসপি মাসুদ, নো ডাউট অ্যাবাউট ইট, যে প্রদীপের সাথে ওসির কথা হইছে, এসপি সাহেবের কথা হইছে, কোনো সন্দেহই নাই। কারণ ওই সাহস নেবে আফটার একটা মেজর, রিটায়ার্ড মেজর, আফটার অল একটা মেজর। আর সেই হত্যার পর যখন আমি বেনজির আর আজিজ সাহেবের, জেনারেল আজিজ আর্মি চিফের বৈঠক দেখছি, তখন জেনারেল আজিজ সাহেবকে মনে হয়েছে একটা পুলিশের সাব ইন্সপেক্টরের মতো বসে রয়েছে, আর বেনজিরকে মনে হয়েছিল যে সেনাপ্রধান, তার যে স্টিক নারায়ণের নমুনা। এখনো তো কানাডায় বা কোথাও ভিক্ষুকের মতো ঘোরে, সেটা অন্য কথা। সুতরাং আমি কথা বলছি বাংলাদেশের জুডিশিয়াল প্রসিডিউরের উপরে। আমি আমার প্রসিডিউর বললে হয়তো আমার কোর্ট আমার উপরে খেপবে। নো, আপনি কোর্ট যখন হত্যাকারীকে পেয়েছেন, কেন আপনি ষড়যন্ত্রকারীকে পান নাই? ওই তো বলবে আমাকে কে মারতে বলছে, তারপর তার কাছে যাবেন, সে বলবে আমাকে অমুকে মারতে বলছে। আপনি সব ষড়যন্ত্রকারী যদি দেশের ভিতরে থাকে বা বাইরে থাকে, কিংবা আপনি মারা যেয়ে থাকে, কাগজে তো নামটা আসবে, নামটা কি আদৌ আসছে? তাহলে এই যে ওসি প্রদীপের মৃত্যুদণ্ড হইল, সিনা ফেরত আসবে না। ওসি প্রদীপের মৃত্যুদণ্ড হইলেই কি আর না হইলেই কি, সিনা ফেরত আসবে না। আর এই ওসি প্রদীপরা যেভাবে কাজ করছে, তাতে মৃত্যুদণ্ড একটা দিলে বোধহয় খুব বেশি কাজ হয় না। মৃত্যুদণ্ড মানুষকে মুক্তি দেয়, কেন জানেন? ও যখন মৃত্যুদণ্ড যে জিকির এখন করতেছে ওর ধর্ম মোতাবেক, ও দেখেন মাপ পেয়ে যাবে, মৃত্যুদণ্ড কষ্ট হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার ষড়যন্ত্রকারী থেকে যাবে। আমি বলবো উচ্চ আদালতকে, ওসি প্রদীপ আমার কাছে ফ্যাক্টরি না, উচ্চ আদালতকে বলতে হবে ওসি প্রদীপ জানে সে কার কার ক্লিয়ারেন্স নিয়ে কিভাবে মারছে। ওসি প্রদীপ যদি একা মারে, বলেন আপনি গ্রহণযোগ্য কিনা? সুতরাং বাংলাদেশে যেহেতু বঙ্গবন্ধু হত্যা মামলাটাই কমপ্লিট হয় না, ক্রিমিনাল কেস অর্ধেক হয় না, যে আপনি হত্যাকারী আজকে মৃত্যুদণ্ড দিবেন তারপর ষড়যন্ত্রকারী খুঁজবেন, এটা তামাশা না। সুতরাং আমার কোশ্চেন জুডিশিয়ারি সিস্টেম নিয়ে। আজকে সাগররুনি হত্যা মামলা 14 বছরে পুলিশ রিপোর্ট দিতে পারে না। আই হেট দিস সিস্টেম। আপনার পুলিশ কি করে এবং পুলিশ আদালতের কাছে কিভাবে টাইমটা আনে, বারবার টাইমটা আনে কিভাবে, তাকে বলতে হবে। আদালত কিভাবে বারবার স্যাটিসফাইড হয়, 13 বছর যাবত আপনি কিভাবে স্যাটিসফাইড হন? ইটস এ ভেরি বিগ কোশ্চেন। সো দিস ইজ পেইনফুল। সুতরাং কি হবে না হবে সিনার হত্যার বিচারে, দ্যাট ইজ নট মাই ইস্যু। আমরা ষড়যন্ত্রকারীকে চাই, আমরা মাসুদ এটা আসামি হইতেই হবে। মাসুদের অবশ্যই ওসি কি সবচেয়ে ছোট্ট পোস্ট হইল ওসির, কিন্তু তারই বিশাল সিনার মতো লোকরে হত্যা করার এলাকায় তারই বিরাট সাম্রাজ্য। জি, সুতরাং আপনার এখানে এই ষড়যন্ত্রকারী বিচার হোক, ষড়যন্ত্রকারী আইন আওতায় আনা হোক। আমার মনে হয় যে তাদেরকে যদি ইনক্লুড করে আনা হয়, সিনার পরিবার আরো খুশি হবে। আপনি সিনা চলে গেছে, সিনার আর ফেরত আসবে না। সুতরাং আমার বক্তব্য, বাংলাদেশে আমরা বঙ্গবন্ধু হত্যা থেকে দেখছি বাংলাদেশ বিচারের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে, জুডিশিয়ারি অনেক পিছিয়ে আছে বলে আমি মনে করি। নাহলে আমাকে একটার কৈফিয়ত দিতে হবে যে আমি খুনি পাওয়ার পর ষড়যন্ত্রকারীকে পাইলাম না কেন। রাইট। আমি আসবো আবার অন্য একটি প্রসঙ্গ, যেটি আর আমাদের আজকের যে মূল প্রসঙ্গ আমরা বলছিলাম যে কি হলো আজকের দ্বিতীয় ধাপের সংলাপে বা কি প্রত্যাশা করছি, সেই সব বিষয়ে আসবো। কিন্তু আপনি একটু আমার ব্যাকগ্রাউন্ডটাও বলবেন কিনা, কারণ মূলত এই যে সংলাপ বলি, আলোচনা বলি, এগুলো তো আসলে বলা হয়ে থাকে যে রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টা বা একেবারে ডিরেক্ট বললে সরকারের সাথে যে এক ধরনের দূরত্ব সাম্প্রতিক সময়ে তৈরি হচ্ছে বিভিন্ন বক্তব্য নিয়ে, সেগুলোর একটা বরফ গলানো কিংবা আরও কাছাকাছি আসবার বিষয়, সেগুলোর জন্যই তো সেটি করা। সেই জায়গায় যদি প্রেক্ষাপটটা একটু চিন্তা করি, প্রথমত নির্বাচন প্রসঙ্গ নিয়েই এক ধরনের মতানৈক্য বা যে মতের অমিল, সেটি আমরা বলছি যে ডিসেম্বর নাকি জুন
ডিসেম্বর বলছেন, এবং এই বিষয়টি নিয়ে প্রশ্ন হচ্ছে যে বিএনপি গত 17 বছর তারা তো নির্বাচনই চেয়েছে, ভোটাধিকারের কথাই বলেছে, রাস্তায় নেমেছে নির্বাচনের অধিকারের জন্যই, ভোটাধিকারের জন্যই, মানুষের প্রাণ গেছে, খুন হয়েছে, গুম হয়েছে, তাদেরকে বাড়িতে থাকতে, এই সব কিছুই তো আখেরে ভোটাধিকার প্রয়োগের বিষয়টি। তারা যদি আজকে নির্বাচন চায় সেটি কি খুব দোষের? আমাকে প্রশ্ন করলেন? জি। অবশ্যই নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়, অবশ্যই নির্বাচন চাওয়া অপরাধ নয়, আমি বারবার বলছি। কিন্তু কোন আসপেক্টে, কোন প্রেক্ষাপটে, কিভাবে আপনি চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। যেমন আপনি 71 সালের কথা বলেন, 71 সালের পর 71 সালে তো কিছু ডিমান্ড ছিল যে কিসের পরিপ্রেক্ষিতে 71 সালটা হলো। সেটা হলো যে আমরা বঞ্চিত হইতেছিলাম, আমরা নির্যাতিত হইতেছিলাম, আমরা আমাদের ভোটের অধিকার ভোট দিয়ে জয়লাভ করার পর ক্ষমতা পাইনি, আমরা আমাদের নাগরিক অধিকার পাইনি। পশ্চিম পাকিস্তানের মনে হইতো গুলশান বনানী, আর এই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে মনে হইতো হয়তো ইস্কাটন বা মধুবাগ, এরকম মনে হইতো, মানে তাদের লাইফস্টাইল। এখান থেকেই বিরোধটা তৈরি। যদি আপনি বৈষম্য ধরেন, ওই বৈষম্য থেকে 71, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। কিন্তু 53 বছর যাবৎ শুধু সালটাকে ব্যবহার করা হয়েছে, শুধু সালটা, 1971 সাল আমরা এই করছি, শুধু সালটা ব্যবহার করা হয়েছে। কারণ ওই সাল যে কারণে আসলো, তার বাস্তবায়ন যদি হইতো, তাহলে সিভিল গভর্নমেন্টকে ধাক্কা দিয়ে দিয়ে সামরিক শাসন কেন আসছে? আপনি সিভিল গভর্নমেন্ট যে এত যদি যোগ্যতা সম্পন্ন আপনি হন, আমার দেশে যে দুইটা সামরিক শাসন আসছে, একটা জিয়াউর রহমানের সামরিক শাসন, একটা এরশাদ সাহেবের সামরিক শাসন, আবার 1/11, আবার 2024-এর এইটা কেন আসলো? এটা কোনো ব্যক্তির আনছে না রাজনীতিবিদদের সবাই? সামরিক শাসন নয়, না, আমি সামরিক শাসন বলছি না, এই ঘটনা তো ঘটছে, সিভিল গভর্নমেন্টকে সরাই দিতে হয়েছে, এবং প্রত্যেকটা ঘটনার পরপরই কিন্তু মানুষ মোটামুটি মানসিকভাবে চরম তৃপ্তি পেয়েছে। when the country was taken over by জিয়াউর রহমান, মানুষ খুশি হয়েছে, প্রেক্ষাপট যাই হোক। তার মানে কি, মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল রাজনীতিবিদের উপরে। আবার যখন এরশাদ টেক ওভার করছে, একইভাবে মানুষ খুশি হয়েছে। কিন্তু সবাই তো সিভিল গভর্নমেন্টকে সরাই আসছে। সিভিল গভর্নমেন্ট যদি প্রপারলি কাজ করতো, তাইলে তো আর এগুলো আসতো না। আপনি 71-কে ক্যাশ করেন শুধু 71 বইলা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষের শক্তি। আপনি 16 বছর শেখ হাসিনা কি ছিল? আপনি বাংলাদেশকে আপনি যদি কম্পেয়ার করেন, যে ইসরায়েলের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে শেখ হাসিনা গত 16 বছর তার প্রশাসনের লোকজনরা নিয়ে বাংলাদেশের জন্য ছিল ইসরায়েল, আর বাকি জনগণ ছিল ফিলিস্তিন। যেভাবে নির্মমভাবে সে হত্যা করছে, এতে মনে হয়েছে শেখ হাসিনা এবং প্রশাসনের কয়টা লোক ইসরায়েল, আর আমরা সাধারণ জনগণ ছিলাম ফিলিস্তিন। আবার যখন দেখি এবার আন্দোলন করছে ফিলিস্তিনের পক্ষে, হাজার হাজার না লাখ লাখ লোক একত্র হয়েছে, তাদের সিম্পেথি, তাদের মায়ায় আমার কাছে মস্করা মনে হয়েছে। কারণ কি জানেন? ও তো একটা গাজায় মরতেছে, ওটার জন্য ব্যথা আমার আছে, ব্যথা ওনার আছে। কিন্তু তোমার ভাইকে যখন আয়না ঘরে রাখছে, তোমার ভাইকে যখন ক্রস ফায়ারে মারছে, তখন এত মানুষগুলা কোথায় ছিল? 2013 সালের মেতে যখন শাপলা চত্বরে শত শত আলেম হত্যা হয়েছে, মাদ্রাসার ছাত্র হত্যা হয়েছে, কোথায় ছিল স্পিড? সেই মাওলানারা শেখ হাসিনাকে মাদার অফ কওমি উপহার দেয়। এর চেয়ে এই ব্যথা আমি কোথায় রাখি? কাজে নির্বাচন যে আপনারা চাচ্ছেন, যারাই চাচ্ছেন, যে ফর্মে চান, আমরা দেখেছি না, এখন তো সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তন হয়েছে কিভাবে আমাকে বুঝাইতে হবে। কেন আমি বলি, যেই দলগুলো আজকে ইউনূস সাহেবকে কোঅপারেশন করতেছে, সবাই বলতেছে না, দল মত নির্বিশেষে সবাই কিন্তু ইউনূস সাহেবকে কোঅপারেট করতেছে, ঠিক এই দলগুলোই কিন্তু 12 বছর যাবৎ শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধিতা করছে তো, বিরোধিতা করছে, কোনো সন্দেহ নাই, কঠিন ভাবে বিরোধিতা করছে, নির্বাচন চাইছে, মাঠে দাঁড়াইতে পারে না, এইটা সেটা। তো যার বিরোধিতা করলেন 12 বছর, সে 15 বছর ক্ষমতায় থাকলো। আর যাকে কোঅপারেট করতেছেন গত 10 মাসে সে বেসামাল হয়ে যাইতেছে। কি কোঅপারেশন রে ভাই? কোন ধরনের কোঅপারেশন আমি তো বুঝলাম না। আমি মাঠে দেখছি সেনাবাহিনী যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নামে, তখন মাটি থরথরায় কাঁপে। অথচ আমি দেখলাম এই যে সেনা প্রশাসন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তাতে কি হচ্ছে? তাতে দেখেন আমার বৈধ অস্ত্র সরকার জমা নিয়ে নিছে, অবৈধ অস্ত্রের উদ্ধার নাই। তা আপনি টেলমি, আমার তো কোঅপারেশনটা বুঝতে হবে। 12 বছর যার বিরোধিতা করলেন, সে 15 বছর ক্ষমতায় থাকলো, আর যাকে কোঅপারেট করতেছেন সে 10 মাসে বেসামাল। আমি কেমনে বুঝবো এটাকে কোন ধরনের কোঅপারেশন? এই যদি কোঅপারেশন নমুনা হয়, ফ্রম টুমরো আপনার কোঅপারেশন কইরেন না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? নাও এখন আসেন, নির্বাচন আপনি চাচ্ছেন, নির্বাচন চাওয়া, তারপরে আমি বলতেছি কোনো অপরাধ না।
কিন্তু নির্বাচন যে চাইতেছেন, সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটা বিষয় আসছে। কেউ কেউ বলতেছে সংস্কার সব সে করতে পারবে না, সে নির্বাচিত না, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের ইতিহাসে 100% বৈধ সরকার উনি, নির্বাচন ছাড়া, কারণ ভোট তো হয় নাই। কিন্তু বাংলাদেশে এরকম কোন সরকার বাংলাদেশ জন্মের পরে দেখছেন নাকি যে বাংলাদেশের সরকারের অর্ধেক হলো ইউনূস সাহেব? উনি কি? কোনো সন্দেহ নাই যে এনটি আওয়ামী লীগ, কারণ যে ছিল তাকে বসাইছে। বাকি অর্ধেক প্রেসিডেন্ট, উনি কি? আওয়ামী লীগ। আপনি এরকম সরকার আপনার জন্মের পরে বাংলাদেশে দেখছেন যে অর্ধেক আওয়ামী লীগ আর অর্ধেক হইলো আপনার এনটি আওয়ামী লীগ? অর্থাৎ গণভবন, কল্পনা করি গণভবনে থাকেন না, গণভবন হইলো ইউনূস আর বঙ্গভবন হইলো আপনার শাহাবুদ্দিন। আপনি কি তামাশা, দেশটাকে ভিতরে আমি তামাশা ঢুকাইছি? আবার যখন এই শেখ হাসিনা, তার খাচ্যতন একজন মানুষই তো বানাইছিল প্রেসিডেন্ট, নাকি এই চকের ইমাম সাহেবের এনে বানাইছে? তা আপনি তার সাথে সহাবস্থান কিভাবে করে? কেন আপনি এটা বিবেচনায় নেবেন না? আপনি যখন বলতেছেন 12 বছর আন্দোলন করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, সে 15 বছর ক্ষমতায় থাকলো, তার অংশ রয়ে গেছে, তাকে যখন সরাইতে গেল তখন আপনারা যারা আজকে দায়িত্বশীল তারা বলতেছে তাকে সরাইলে সাংবিধানিক সংকট হবে। সংবিধান কি সে বুঝে না, না আমরা বুঝি না? সংকট সে বুঝে না, আমরা বুঝি না? তো আপনি প্রধানমন্ত্রী যখন সরাইছেন, সাংবিধানিক সংকট হয় নাই? তারে সরাইলে সাংবিধানিক সংকট হইল না, এরে সরাইতে গেলে হবে? আপনি বলেন না, এটা কি করে? আপনি বলেন না একটা ঘরের মধ্যে 2 মেরুর 2 জন থাকবেন, এটা কি সম্ভব কিনা? সুতরাং আনস্টেবল সিচুয়েশন, এবং এই আনস্টেবল সিচুয়েশন আবার তৈরি করতেছে পলিটিশিয়ানরা। তো আপনি নির্বাচন চান, কোনো আপত্তি নাই। এনশিওর দ্যাট ইউনূস সাহেব 100% ব্যর্থ, ইন অল রেসপেক্ট। ইউনূস সাহেবের ত্রুটি আছে, আমি বলি ইউনূস সাহেব মঙ্গল গ্রহে আসেন নাই, উনি দেবতা না। আমি আসবো এই প্রসঙ্গে, আমি আসবো। আমি একটু শুনে আসি। রিটা রহমান আছেন আমাদের সাথে। রিটা রহমান, যে বিষয়টি আলাপ করছিলাম এখানে, জনাব আবু হেনা রাজ্জাকিও বলছিলেন যে নির্বাচন নিঃসন্দেহে চাইতে পারে, বিএনপি চাইবে, সেটি স্বাভাবিক, বা যে কোনো রাজনৈতিক দলের তো ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনই দরকার, এবং সেটির নিয়ে কোনো প্রশ্ন নেই বা অভিযোগ নেই। কিন্তু সমস্যাটা যেটি হচ্ছে যে পরিস্থিতিটিকে তৈরি হয়েছে কিনা নির্বাচনের, এবং তড়িঘড়ির ব্যাপারটি আসছে সেই তুলনায় যে বিগত সময়ের যে ধৈর্য বা যেভাবে দেখা হয়েছে, এখনকার সময়ে কি খুব বেশি তাড়াহুড়া করা হচ্ছে কিনা, কিংবা যেই সময়টি দেয়া হয়েছে তার উপর ভরসা রাখার সুযোগ ছিল কিনা, জুন মাসের কথা বলা হয়েছে, সেই বিষয়টি যদি একটু উল্লেখ করেন। জি, ধন্যবাদ। ফারুকী রাজ্জাকি ভাই খুব ভালো বলেছেন, কতগুলো খুব মৌলিক প্রশ্ন উনি উত্থাপন করেছেন, ধন্যবাদ। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন, একটা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ আছে কিন্তু, তাই না? এটার অর্থ হচ্ছে যে অল্প সময়ের জন্য এই সরকার, তার মূল কাজটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করে সেই সরকারের হাতে ক্ষমতা দেয়া, মূলত তাই, তাই না? সংস্কারগুলো প্রয়োজন আছে, কারণ যে পরিবর্তন এসছে তার আগে তারা যে 16 বছর ক্ষমতায় ছিলেন, তারা তো প্রতিটা সেক্টরে, প্রত্যেকটা রন্ধে রন্ধে নানান রকমের কারসাজি করে তাদের নিজস্ব লোক, এবং এমনও শোনা যায় যে বিদেশি দেশ, অন্য দেশের নাগরিকদেরও তারা চাকরিরত রেখেছে বিভিন্ন। এটা হচ্ছে মূলত নিয়ন্ত্রণটা রাখা কোনো এক জায়গায়, সেটা এখন আলোচনা করছি না। কিন্তু এটার থেকে বেরোতে হলে তো আপনার পলিটিক্যাল স্টেবিলিটি দরকার। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আমাদের কি প্রয়োজন? একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আনতে হলে আমাদের একটা রোড ম্যাপের কথা, যে প্রসঙ্গটা বিএনপি বারবার দাবি করছিল যে আমাদের একটা রোড ম্যাপ দেয়া হোক। রোড ম্যাপটা কেন? যে আজকে আমরা যে সংস্কার করছি এটা কি প্রক্রিয়ায় সংস্কারটা হচ্ছে, এবং এটার বাস্তবায়নের প্রক্রিয়াই বা কি হবে। তো একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো পরিবর্তন আনলে মানুষের একটা ম্যান্ডেট প্রয়োজন হয়, জনগণের, নাগরিকদের, দেশের নাগরিকের একটা ম্যান্ডেট প্রয়োজন হয়। এবং এই ম্যান্ডেটটা যদি আনতে হয়, এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা ব্যাপার চলে আসে। স্বাভাবিকভাবে সেখানে তাদের অগ্রাধিকার থাকতে হবে, কারণ তারাই তো আসলে দেশের আপামর জনগণ বা পুরো রাষ্ট্রের পুরো জনগণ, নাগরিকদের প্রতিনিধিত্ব করবার কথা। তো সেই দিক থেকে বিএনপি যেটা চাচ্ছে এটা আমার মনে হয় অন্যায় না। তবে যে প্রসঙ্গটা আছে, টাইমের ব্যাপারটা, আনুষঙ্গিক প্রসঙ্গটা, এবং এই যে ঐতিহাসিক যে আগের যে প্রেক্ষাপটটা ছিল সেটাকে ক্লিন করে সামনে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর জন্য সহজ করে দেয়া। কারণ এই সরকারটা কিন্তু গুরুত্বপূর্ণ সরকার,
অন্তর্বর্তী নাম দিয়েছে, আমরা চেয়েছিলাম যে একটা জাতীয় সরকার হোক। আজকে জাতীয় সরকার হলে যে সমস্যাগুলো মোকাবেলা করতে হতো না, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা অরাজনৈতিক এবং তারা ক্লেমও করে যে আমরা রাজনৈতিক নই, তো অরাজনৈতিক একটা সরকার এখন যে ক্ষমতা যে 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 রোষানলে পড়ছে, যে কারণ আপনার প্রত্যেকটা সেক্টর গুলোকে তারা কলুষিত করেছে তাদের নিজস্ব লোক বসিয়েছে, তারা কিছু এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, আমার এটা ধারণা। তো এই কাজগুলো তারা করছে, তাদের সরানো সম্ভব হয়নি। কারণ হচ্ছে যে বিভিন্ন কারণগুলো আপনারা আলোচনা করেছেন, এখানে জাকি ভাইও আলোচনা করলেন যে আসলে অনেকগুলো সংকট আছে। বিচার বিভাগটা, বিশেষ করে বিচার বিভাগটা যেভাবে তারা দলীয়করণ করে ফেলেছিল, আমি বলবো যে একেবারে দলের একটা মুখপাত্র তৈরি করে ফেলেছিল। পুলিশ প্রশাসনের পুলিশ যারা মানে সার্বিকভাবে একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা যারা সুষ্ঠু রাখবে, যাদের কাছে মানুষ যাবে যে যে কোনো অন্যায় বা কিছুর জন্য, সেই পুলিশটাকে তারা ধ্বংস করে দিয়েছে, দলীয় ক্যাডারে পরিণত করেছিল। এগুলোর থেকে বের করে আনার জন্য যে কাজগুলো করা, সেটা ডক্টর ইউনূসের একার পক্ষে সম্ভব হয়নি দুইটা কারণে আমার মনে হয়েছে। আমার ভুল হতে পারে। সেটা এক নম্বর হচ্ছে যে উনি প্রস্তুত ছিলেন না, উনি কোনো পরিকল্পনা ছিল না। উনি কোনো একটা মানুষের একটা ফ্রেমওয়ার্ক থাকে না, স্ট্রাকচার থাকে যে আমি এই কাজটা এইভাবে করব, সেটা করবার তার সেরকম সুযোগ হয়নি। আর দুই নম্বর আমার মনে হয়েছে যে উনি যেই ওনার উপদেষ্টা মণ্ডলী তৈরি করেছেন, সেখানে তার পছন্দের বা তাকে যে পরিকল্পিতভাবে প্ল্যান্ড ওয়েতে যে একটা পরিকল্পনার মাধ্যমে লোকজনকে বসানো, যে যাদের দিয়ে এই কাজগুলোকে এইভাবে সিস্টেম্যাটিক্যালি করা যায়, ওইটা ওই সময়টায় হয়নি। এবং পরিবর্তনগুলো ওনার পক্ষে একা আনা সম্ভব হচ্ছে না, কারণ কয়েকটা ভাগ হয়ে গেছে, তাই না? ডক্টর ইউনূসের সঙ্গে কয়েকটা ভাগ, একটা সেনা বাহিনীর একটা বা সেনা প্রধানের সঙ্গে তার একটা ছোটখাটো আমরা খেয়াল করছি। এটা কারণ সেনা প্রধান বাইরে এসে কিছু রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, যেটার সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের আমাদের মনে হচ্ছে দ্বন্দ্ব, এটা কিন্তু মানুষের কাছে খুব প্রতীয়মান হয়ে গেছে। তারপরে ধরেন রাজনৈতিক দলগুলো বিক্ষিপ্ত মনে হচ্ছে যে কোথায় যেন একটা কোঅর্ডিনেশনের অভাব। কিন্তু পরিবর্তনটা কিন্তু সবাই চেয়েছে। আজকে সেনাপ্রধানেরও একটা ভূমিকা ছিল, কারণ সে যদি সেই ভূমিকাটা সেই সময় না রাখতো, তাহলে হয়তো অনেক কিছু সহজ হতো না, আরো কঠিন হতে পারতো। তারপরে ধরেন রাজনৈতিক দলগুলো তো ওতপ্রোত, বিশেষ করে বিএনপির কথা যদি বলেন, বিএনপি তো ওতপ্রোত ভাবে এই আন্দোলনের সঙ্গে ছিল, তাই না? বিএনপি সব জায়গায় ছিল, কারণ বিএনপি সব থেকে নিগৃহীত, সব থেকে টার্গেটেড একটা রাজনৈতিক সংগঠন ছিল। তার সঙ্গে জামাত ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল। মানুষের কোনো মানবিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার কিছুই ছিল না। লেজুর ভিত্তি না করলে সার্ভাইভাল, আমি তো জানি, মানে আমি যেমন রংপুরে কথাই যদি আনি, কারণ আমাদের নেতাকর্মীরা টিকে থাকতে পারতো না। ওদের একটা রাস্তার ছোট কাজের জন্য তাদের ঠিক কিরকম বেগ পেতে হতো, কারণ তাদের তো জীবিকা নির্বাহ করতে হবে, তাই না? যে আজকে দেখা যাচ্ছে প্রতিফলন, নানান কথা উঠছে বিএনপির বিরুদ্ধে, যে এই যে নিয়ন্ত্রণ করতে পারছে না। আসলে তো নিয়ন্ত্রণ করা সহজ না। সরোয়ার হোসেন, শুনছিলেন আপনি দুজনের আলোচনা নির্বাচন প্রসঙ্গে যে বিষয়টি বলা হচ্ছিল, সেই জায়গায় আপনার কাছে আজকের যে সংলাপ এবং পেছনের যে রাজনৈতিক দলগুলো এবং সরকারের পক্ষ থেকে যে মন্তব্য, তাতে করে কি মনে হচ্ছে সার্বিকভাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বিশেষ করে নির্বাচন প্রসঙ্গেই যদি একটু আলোকপাত করেন। দেখুন, আমি মনে করি যে অবশ্যই একটি নির্বাচন হতে হবে। প্রথম যে অন-11টা আসছিল 2007 সালে, তখন রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিল 2 বছরের একটা টার্ম। সো আমি অনেক আলোচনায় বলেছি, এইখানে রাজনৈতিক দলগুলো একটা টার্ম শুরুতেই নির্ধারণ করতে পারত, এবং সেইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি 3 বছর হওয়া উচিত ছিল। কারণ প্রথম অন-11-এ দেশের যে অবস্থা ছিল, তার চেয়ে অনেক অনেক খারাপ অবস্থা এই 2024-25-এ। প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, একটা আওয়ামী লীগকরণ এমনভাবে হয়েছে, সমস্ত প্রতিষ্ঠান, জনস্বার্থে কোনো প্রতিষ্ঠান নাই। এই সাথে আপনার বাংলাদেশি রাজনৈতিক কালচারটা এমন জায়গায় চলে গেছে যে রাজনীতি মানে একটা চুরিতন্ত্র। আপনার বড় দলগুলোয় আপনি দেখান তো 10% সৎ নেতা দেখান তো, 300 জন এমপি, 50 জন মহিলা এমপি। তাহলে কি রাজনীতি হলো কি জনগণের সম্পত্তি লুটপাট করার একটা হাতিয়ার? সেখান থেকে তো রিভার্স করতে হবে। রাজনীতি হলো এমপি হওয়া মানে একটা মানি মেশিন মেকিং। তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে, আপনি জনগণের উপরে 200 থেকে 300% ট্যাক্স আরোপ করবেন, আপনি ট্যাক্স ফ্রি গাড়ি চালাবেন। আপনি তো রাজনীতিতে ভলান্টারিলি আসেন।
সো সেই চরিত্রবান রাজনীতি ছাড়া ভালো সুশাসন ন্যায় বিচার কীভাবে আনবেন? নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে কোনো সংস্কার হয়নি, এখন পর্যন্ত হয়নি। এই কারণেই বারংবার একটা পতনের মতো একটা সিচুয়েশন সৃষ্টি হয়। এখন পর্যন্ত সরকার পরিবর্তন হয়েছে 6 বার, 53 বছর এই বাংলাদেশের এই বয়সে 6 বার অভ্যুত্থানের মাধ্যমে। তার মানে যে দলগুলো ইভেন ভালো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসছে তারাও পরিপূর্ণ সংস্কার করতে পারে নাই। আচ্ছা, এবং একটু আমি একটা পয়েন্ট খালি একটু যুক্ত করি। বিগত সময়ের সাথে এবারকার পার্থক্যের কথা যেটি বলা হচ্ছে যে এর আগে রাজনৈতিক দলগুলো সেই অর্থে কমিটেড ছিল না সংস্কারের ব্যাপারে। এবার যেহেতু বিএনপি ক্ষমতায় আসার আগেই, ইভেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনই সংস্কারের প্রস্তাব, রাষ্ট্র মেরামতের প্রস্তাব দিয়েছে। তো এখন তো অলরেডি দে হ্যাভ বিন কমিটেড এবং সবার সামনেই সেটি দেয়া হয়েছে, বারে বার সেটি বলা হচ্ছে, 31 দফার কর্মসূচি নিয়ে বিভিন্ন রকম কথা। এখনো কি আপনার কাছে মনে হয় যে নির্বাচিত হওয়ার পরে রাজনৈতিক দলগুলো এসে সেই সংস্কার করবে না, বা এরকম আশঙ্কা থাকে? আশঙ্কা রয়েছে, মারাত্মক আশঙ্কা রয়েছে। এই কারণে আমি বলি যে রাজনৈতিক দলের যে প্রক্রিয়া, যে ভালো মানুষকে সামনে আনার যে প্রক্রিয়া, দক্ষ, যোগ্য এবং সৎ লোককে অদক্ষ, অযোগ্য এবং অসৎ লোকের সামনে আনতে হবে, সেই প্রক্রিয়া পুরোপুরি অ্যাবসেন্ট। তাহলে পরিস্থিতি দাঁড়িয়েছে, প্রথম ওই কথাটা বলি যে বিএনপির যে দলের সদস্য এখনও আমি, এবং আমি জাতীয়তাবাদ আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শ ধারণ, লালন, পোষণ এবং প্রচার করি। 5ই আগস্টের আগে যে কয়জন মানুষ ভয় ডর উপেক্ষা করে কথা বলেছে স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমি একজন। রিটা রহমান দেশের বাইরে থেকে কথা বলছে, আমি বাংলাদেশ থেকে, আমি জেল খেটেছি, 10টা মামলা আমার বিরুদ্ধে হয়েছে, আমাকে গুম করতে চেয়েছিল। এখন একই কথা বলে যাব, বিএনপির প্রথম অবস্থান ছিল ইউনূস সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। ভবিষ্যতে নির্বাচন তো হবেই, যদি আবার ব্যর্থতার দিকে যায় তখন এই কথা বললে পার পাবেন না যে ষড়যন্ত্র হয়েছে আমাদের বিরুদ্ধে। ষড়যন্ত্র যাতে না হতে পারে, সত্যিকারে যে মডিফাইড, সত্যিকারের যে পরিবর্তন, সেইটা মানুষের সামনে আনতে হবে। সেই পরিবর্তনটা কি? সেইটা হলো জিয়ার পলিসিকে সামনে আনতে হবে। প্রেসিডেন্ট জিয়া বীরুত্তম কি, সেইটা 2-3টা কথা বলি। প্রেসিডেন্ট জিয়া 1978 সালে যখন সংসদ গঠন করেছে, সেইখানে তার বিরোধী দল ছিল না। ওনাকে সমালোচনা করার জন্য একটা সমালোচনা ককাস সৃষ্টি করেছিল মওদুদ আহমেদের নেতৃত্বে, যে আমাকে সমালোচনা করতে হবে। আমি পার্সোনালি জানি ওনার স্টাফ অফিসার ছিল একজন অফিসার, সেই অফিসারকে প্রতিদিন ডেকে 5 মিনিট বলতে আমাকে সমালোচনা করো। তাহলে প্রথম পরিবর্তন ওখানে আনতে হবে যে বিএনপির নেতৃত্ব আপনার সমালোচনা চর্চা করবে, সমালোচনা ধারণ করবে এবং সেইখান থেকে লেসন লার্ন করবে। সেইটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হলো ওই আবার জিয়াউর রহমানের পলিসি, যে থানা লেভেল থেকে যে যোগ্য, দক্ষ এবং সৎলোককে নিয়ে আসছে, চাটুকার, বাটপার, সুবিধাবাদী, অপরচুনিস্ট তাদেরকে সরাইতে হবে। যারা দুর্নীতিবাজ, দলের ভিতরে একটা জবাবদিহিতার জায়গা থাকবে, অর্থাৎ দলের ভিতরে একটা সমালোচনার ফোরাম থাকতে হবে, দলের ভিতরে একটা জবাবদিহিতা থাকতে হবে। তাহলে বিএনপি এই জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। বিএনপির সামনের রাজনীতি করতে হবে এই 36শে জুলাই, এই যে বিপ্লবের আকাঙ্ক্ষা, সেই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ ধারণ করতে হবে। আমি সবসময় বলি, যেহেতু আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, যে ব্রিটেনে এখন পর্যন্ত রেভলিউশন হয় নাই কেন? বারংবার তারা জন আকাঙ্ক্ষার সাথে অ্যাডজাস্ট করে, তাদের পলিটিক্স জন আকাঙ্ক্ষা ধারণ করে। আপনি যদি কমিউনিস্ট রাষ্ট্র বলেন, চায়না, সেখানে কেন রেভলিউশন হয় না? তারা জন আকাঙ্ক্ষা ধারণ করে দেশের উন্নয়নের কাজ করেছে, জনস্বার্থ এবং দেশের স্বার্থ সবার সামনে। আপনি যে সৌদি আরব বলেন রাজতন্ত্র, সেখানে রেভলিউশন হয় না কেন? এক ধরনের ন্যায্যতা, সুশাসন রয়েছে। তাহলে এই বাকিটা যখন এই সরকার চলে যাবে, পুরোটা ডিপেন্ড করবে বিএনপির উপরে, যে ভবিষ্যতে বিএনপি আওয়ামী লীগ টাইপের রাজনীতি করবে না পরিবর্তিত হয়ে জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে। আমি মনে করি জিয়াউর রহমানের রাজনীতি ফেরত আনাই বিএনপির সবচেয়ে বড় কৌশল হওয়া উচিত। যাদের 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 দুর্নীতির স্টিগমা ছিল 2001 থেকে 6, যারা এখনো লুটপাটে ব্যস্ত, তাদেরকে যদি 200, 300, 500কে আউট করতে হয় তা আউট করে দেন। চরিত্রবান সামনে রোল মডেল যারা, তাদেরকে সামনে আনার মানুষকে আপনি বলতে পারবেন, দেখেন আমরা খারাপ মানুষকে সরিয়ে ভালো মানুষকে আনছি। আর সেই সব প্রক্রিয়া, সেই জায়গায় আমি বলি, সেই জন্য বলি যে ইউনূস সরকারকে সমালোচনা অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। সেই জায়গায় আমি রিতা রহমান যে 2টা কারণ অ্যাড করছে, আমি সম্পূর্ণ একমত। ইউনূসের ব্যর্থতা কি? প্রস্তুতি ছিল না।
2 নম্বর হলো উপদেষ্টা পরিষদ, একেবারে অথর্ব, মানে 50% সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হলো ক্রাইসিস, সবাইকে তো বলা যাবে না, সবাই না, ক্রাইসিস ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, একজন লোক এখানে নাই ক্রাইসিস কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, সেই জায়গায় কোনো ওপিনিয়ন নেই। এবং উনি ওই যে নেপোটিজম, কিছুটা নেপোটিজমে জড়িয়ে গেছে, হয়তো একটা গান্ধী টাইপ, অনেকে অনেকে হেডমাস্টার বলে। সেই জন্য আমি এখনো বলবো রাজনৈতিক দলগুলো এখনো ট্রাম্প, আপনি যত বেশি নির্বাচনে তাড়াতাড়ি করবেন, আমি মনে করি যে বিএনপির নেতৃবৃন্দ যে বক্তব্য দিচ্ছে এখন, সেইগুলো যদি প্রতিক্রিয়া অনলাইনে দেখেন, শুধু এটা বললে হবে না যে বিরোধীরা দিচ্ছে, ওখান থেকে রিড বিটুইন দ্য লাইন একটা রিসার্চেল করা উচিত যে ওই সমালোচনাকে কিন্তু সাধারণ মানুষের এক ধরনের রিফ্লেকশন। ডোন্ট অ্যাভয়েড দ্যাট, ডোন্ট ইগনোর দ্যাট। ক্লিয়ার, সেই বক্তব্য একেবারে স্পষ্ট। আমি আসবো অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। যে প্রসঙ্গটি আলাপ করছিলাম, বলছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্বের প্রসঙ্গে, সেখানে কি আপনার মনে হয় কিনা প্রথম থেকে বেশ কিছু পয়েন্ট যেখানে বলা, প্রথমত সরকারের তো একেবারে প্রাইম এবং মূল ফোকাস যেটি থাকবার কথা সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়া যত দ্রুত সম্ভব, এবং সেই নির্বাচনের দিকে যেতে যেই যেই সংস্কারের প্রয়োজন হয়, যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন হয়, যেহেতু আমরা বলছি দীর্ঘ 15 বছরের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামীকরণ বা দলীয়করণ বিভিন্ন বিষয় রয়েছে, সেই সব জায়গাগুলোকে যতটা সম্ভব উৎপাটন করা, এটি একটি বিষয়। সুতরাং সংস্কার এবং বিচারের প্রক্রিয়া তো একটি নিরন্তর প্রক্রিয়া, সেটি হয়তো কিছুটা দৃশ্যমান হতে পারে। তো সেই জায়গাতে এই বিষয়গুলোর বাইরে যখন আরও অন্যান্য ফ্রন্ট ওপেন করা হয়, যেমন চট্টগ্রাম বন্দর, যেমন করিডোর, যেমন এনবিআরকে 2 ভাগে ভাগ করার বিষয়, এই যে বিষয়গুলা, এবং ইভেন নারী কমিশনের কথাও কেউ কেউ বলছে যে নারী সংস্কার কমিশনের কি আদৌ এগুলোর সাথে এই মুহূর্তে দরকার ছিল কিনা, এবং যেটি খুব দরকার পুলিশ সংস্কার কমিশন, আপনি জানেন সেটি কিন্তু এরই মধ্যে মানে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনার কাছে পেশাদারিত্ব, আন্তরিকতা সার্বিকভাবে কীভাবে দেখছেন, মানে ঘাটতিটা কোথায়? ধন্যবাদ আপনাকে। ওনার একটা কথা দিয়ে আমি শুরু করি। জি, উনি কিন্তু আমাদের জিয়া রহমান সাহেবের কথাটা আনছে, ওখানে ফিরে আসতে হবে। অনেক সুন্দর কথা বলছে, কিন্তু সম্ভব না, কারণ আমার ডেটোরিয়েশনটা দেখছি। জিয়া রহমান থেকে আস্তে আস্তে দলটা কোথায় আসছে সেটা আমরা দেখছি। কাজেই ওনার আশাটা ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটা আমরা পারবো না প্র্যাকটিক্যালি। কেন সরকার নানান জায়গায়, সরকারের কোনো ত্রুটি আছে, দেবতা না। যেমন ধরেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় আমাদের উপদেষ্টারা, পারবেন না উনি দিতে। এখন যদি বলেন আমার রাইট, আপনি পারবেন না, একটা পর্যায়ে পৌঁছানোর পর আপনার সোশ্যাল স্ট্যাটাস, টুইটার, অমুক তমুক, একদম আমার কাছে মনে হয় খুব লো প্রোফাইলের চিন্তা ভাবনা থাকলে এটা হয়। সাহস থাকলে মিডিয়ায় বলবেন। যেমন আপনি ইচ্ছা করলে, ভাই ইচ্ছা করলেই একটা হাফ প্যান্ট পিন দেয়, একটা লাল ফুলওয়ালা শার্ট পরে বাজারে যেতে পারে না। এখন যদি বলে আমার স্বাধীনতা আছে, আপনি পারবেন না একটা জায়গায় পৌঁছানোর পর। ইউনূস সাহেব যেমন আবার গিয়ে বলছে যে একটা মাত্র দল নির্বাচন চায়, ওটাও সঠিক বলেন নাই উনি, ওটা বলা ঠিক হয় নাই। তারপরে আপনি মনে করেন এনসিপি নাকি পক্ষপাতিত্ব করেন ইউনূস সাহেব, সবাই বলতেছে, আমিও ধরে নিলাম। তাহলে ইউনূস সাহেবের কাছে আপনি নিরপেক্ষ নির্বাচন পাবেন না যদি সে পক্ষপাতিত্ব করে। অলরেডি বিভিন্ন বক্তব্যে সেটি আশঙ্কা। ঠিক আছে, ভালো কথা, আমি সেই জায়গাটা আসতেছি। এইবার আসেন, ভাই বলল 111 কিন্তু 2 বছর টাইম পেয়েছে, 111-এর সরকার। আর এই সরকারটা কি, এটা আগে বলছি আমি, অর্ধেক রাষ্ট্রপতি সাবেক আর অর্ধেক ইউনূস সাহেব, তার সাথে সেনাবাহিনী, সেনাপ্রধানের কিন্তু এই সমস্ত ক্ষেত্রে একটা রোল থাকে, সেখানে তার সাথে একটা লড়াই আছে, দ্বন্দ্ব আছে। আমি প্রকাশ্যেই বলবো, কয়েকদিন আগে আইএসপি এর থেকে স্টেটমেন্ট দিয়ে বলছে সরকারের সাথে সেনাপ্রধানের কোনো বিরোধ নাই। তার 2 দিন পরে জামাত নেতা 2 জন দেখা করছে সেনাপ্রধানের সাথে, এবং সেখানে সে ব্যাখ্যা দিচ্ছে। কি ব্যাখ্যা দিচ্ছেন? যে আমরা গেছিলাম সরকারের সাথে তার যে বিরোধ এবং সমন্বয় এবং সমঝোতাটাকে আমরা ত্বরান্বিত ওইটা করার জন্য, তার মানে বিরোধটা আছে। তাহলে আপনি বলেন সরকারের সাথে সেনাপ্রধানের বিরোধ, আবার রাষ্ট্রপতি রয়েছে সেই আমাদের তাহাজ্জুদ নামাজ পড়া শেখ হাসিনার রাষ্ট্রপতি। আপনি সিচুয়েশনটা আর 111 অ্যাবসলিউট পাওয়ার ছিল 111 সরকারের, সুতরাং আপনাকে এগুলো বিবেচনায় নিতে হবে। আচ্ছা, 3 নম্বর আসেন, আপনার কি মনে আছে যেদিন শেখ হাসিনা চলে গেল সেদিন কিন্তু আমাদের সেনাপ্রধানই আমাদেরকে বলছিলেন যে আমি আপনাদের সাথে আছি এবং প্রতিটা হত্যার বিচার হবে। সরোয়ার ভাই, আপনার খেয়াল আছে? প্রতিটা হত্যার বিচার হবে। কে বলছেন? উনি। তখন কিন্তু ইউনূস সাহেব ওত নেন নাই, তার টোটাল রেসপন্সিবিলিটি ওনার।
কারণ ওই মুহূর্তে যে কথাটা উনি বলছেন, উনি রেসপন্সিবিলিটি মেনটেন করছেন, ওই দায়িত্বটা কিন্তু ওনার। কিন্তু এরপরে কিন্তু আজ পর্যন্ত কোনো ফলো আপ পাইছে এইটার, যে প্রধান উপদেষ্টার সাথে সে কখনো বসছে যে আমি তো কথা দিছি দেশবাসীকে বিচার, প্রতিটা হত্যার বিচার, আমরা কি কোনো ফলো আপ পাইছি এখন পর্যন্ত? এখন বলবো সেনাপ্রধানের কি বিচারের দায়িত্ব? নো, সেনাপ্রধান তার সাথে আলাপ করবে, যেহেতু ওই 3 দিনের দায়িত্ব তার ছিল, মানে উনি নিজে বলছে আমি দায়িত্ব নিলাম, সেই অর্থে আমি বলছি, সেই অর্থে তখন যেহেতু গভর্নমেন্ট ফর্ম হয়নি, এখন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, সংশ্লিষ্ট বিভাগ আছে, গভর্নমেন্ট ফর্ম, তারাই কনসার্ন ডিপার্টমেন্ট আছে। এখন এই গভর্নমেন্ট থাকার পরও তো আপনি বলতে পারতেছেন কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, এটা যদি আপনি বলতে পারেন তাহলে লিক হয়েছে, এটা তো ইন্টারনাল ইয়ে ছিল। না, উনি তো মিটিং এ করছেন, উনি তো প্রকাশ্যে বলছেন যে 18 মাসের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হতে পারে। ওই আলাপ যদি আপনি করতে পারেন তাহলে আপনি এটাও তো বলতে পারেন যে আমি বিচারের কথা বলেছিলাম প্রতিটা হত্যার, সুতরাং নন কোঅপারেশন একেবারে দৃশ্যমান। তো আপনি যদি এত নন কোঅপারেশন থাকে, এখন আসেন তাহলে সে কিভাবে নির্বাচন, ইউনূস সাহেব সব দিক থেকে ব্যর্থতার, অযোগ্যতা, কিন্তু সেটা ভালো নির্বাচন দিবেন এই আস্থা আপনার কোত্থেকে আসলো? তার নির্বাচনটা একেবারে পুত পবিত্র হবে, এইটা আপনি আস্থাটা কোত্থেকে আসলো আমাকে তো বুঝাইতে হবে। ভরসা মানে তার কাছে ছাড়ার কাছে চাই না, প্রশ্ন সেটা, আপনি সব জায়গাতে ব্যর্থ দেখতেছেন তাকে, তার তো সুনাম নাই কোনো, আর প্রশাসন কোঅপারেট করে না, প্রেসিডেন্ট অর্ধেক রইল আওয়ামী লীগের, আর আপনি 111 সরকারের 2 বছর টাইম দিলেন তার 10 মাসের মাথায়। আমি কেমনি, আপনি এখানে আস্থা কেন? সব জায়গায় আস্থা, এই একটা জায়গায় আস্থা। এখন আসেন, বলতেছে এই যে রিটা আপা বলছে অন্তর্বর্তীকালীন সরকারটা কি, যে সরকার চলে গেছে আর একটা সরকার আসবে নির্বাচিত, এর মাঝখানের সময়টা, এর কোনো টাইম লিমিট নাই, তাকে বসানো হয়েছে, কোনো টাইম লিমিট নাই, অফিসিয়ালি নাই। অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানই নাই, সংবিধানে যেটা নাই সেটা টাইম ফ্রেম কোথায়? তারপর ঐক্যমতের ভিত্তিতে তারপর তো সে সুমোটো দিয়েই দিয়েছে টাইম ফ্রেম ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আমি নিশ্চিত করে বলতে পারি উনি চলে যাবেন। এখন আসেন, তাহলে তারিখটা চায় কেন? একটা বিরাট প্রশ্ন। আপনি যদি ডিসেম্বর আবহাওয়ার কথা বলছে, ফেব্রুয়ারি বলুক, আপনি ডিসেম্বরে যারা দায়িত্বশীল পলিটিক্সের সবচেয়ে বড় স্টেকহোল্ডার, তার সাথে সাক্ষাৎ করে কিন্তু বলছে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। ডিসেম্বরে নির্বাচন যদি চান আপনি, তাহলে আপনি সেপ্টেম্বরে গিয়ে বলতে পারেন আমরা কিন্তু অক্টোবরের মধ্যে তফসিল চাই। অক্টোবরের 5 তারিখের মধ্যে যদি তফসিল না পান, তখন আপনি আন্দোলনে নামেন। ঢাল নাই নিধিরাম সর্দার ইউনূস সাহেব, ধাক্কা দিয়ে ফালাই দিতে পারেন 24 ঘন্টার মধ্যে, এই বয়ানও আমরা পাইছি। তাহলে ফালাই দিবেন ওই দিন 24 ঘন্টার মধ্যে, জাস্ট ধাক্কা দিয়ে ফালাই দিয়ে। এবং এটাও বলা হয়েছে নির্বাচনের তারিখ না দিলে আমরা তারিখ দিব। সব দিক থেকে তো আপনাদের ক্লিয়ারেন্স, মানে মাঠের সব বক্তব্য কি আপনি তাহলে ওনার বক্তব্য সব ধরবেন? আপনি রাজনৈতিক নেতা না, কিন্তু ওনারা তো রাজনীতির মাঠে অবৈধ কর্মীদের চাঙ্গা করার জন্য দায়িত্বশীল লোক এটা বলতে পারে যে আমি এইটা করে ভাসিয়ে দিব, বলতে পারে। আচ্ছা যাক, এখন আসেন তারিখটা কেন চায়? বি রেসপন্সিবল। আপনি একটা জায়গায় ছিলেন, রেসপন্সিবল থাকতে হবে। তারিখটা চাই কেন সেটা বলি। একটা তারিখ দেওয়ার মানে কি সেটা আপনাকে বুঝতে হবে। একটা তারিখ দেওয়ার মানে হচ্ছে, নাম্বার 1, ওই তারিখে নির্বাচন হবে। নাম্বার 2, একটা নির্বাচন হবে নিশ্চিত, কারণ তারিখটা তো আমি নির্বাচনের দিব। বাট আমি যে সিচুয়েশনটা বললাম, আপনি লিখে রাখেন ইউনূস সাহেব নির্বাচন না দিয়েও চলে যেতে পারেন, বিকজ তার কোনো রাজনৈতিক কমিটমেন্ট নাই। সে যদি বলে আমার অপারগতা, আমি পারি নাই, আমি এই জিনিস করতে চাই, আমি পারি নাই, এবং আমি নিরপেক্ষ দৃশ্যমান একটা ভালো সর্বোচ্চ নির্বাচন দিব, সর্বশ্রেষ্ঠ, সেটা পারবো না, আপনারা লোক চুজ করেন, আমি চলে যাব, তখন আপনি কি করবেন? কিছুই করার থাকবে না। কারণ আপনি যদি না পারেন, সে তো গয়রহ নির্বাচন দিবে না। কারণ আপনি দেখেন না, এখন একদল বলে নির্বাচন দেন, আরেক দল বলে নির্বাচন সংস্কার আগে করেন, সেটাও তো আছে। সেটা থাকলে কি হবে? সংঘর্ষ অনিবার্য। তাই সেক্ষেত্রে এই নির্বাচনের তারিখ মানে হচ্ছে ম্যান অফ কমিটমেন্ট ইউনূস সাহেব। আপনি দেখেন এখন পর্যন্ত কথার নড়চড় হয় নাই। সুতরাং সবাই মনে করে একটা তারিখ দিলে পরে দুটো জিনিস, নির্বাচন নিশ্চিত হচ্ছে এবং ওই তারিখে হচ্ছে। রোডম্যাপটা ঘোষণা করতে সমস্যা করে। রোডম্যাপ তো দিলামই ডিসেম্বর 25। আপনি তো, আচ্ছা আপনি কি এখন চাইতে পারবেন আমার নির্ধারিত তারিখ? তফসিল দেয় কখন? বি প্র্যাকটিক্যাল রে ভাই, আপনি তো ইমোশনের জায়গা না তো এটা। আপনি তফসিল দেয় কখন? আজকে তফসিল দিয়ে কি ডিসেম্বরে নির্বাচন হবে না? সেজন্য বলছি তফসিলের টাইমটা আসলে আপনি ইউ ক্যান শাউট। আমি তো বারবার বলছি গণতান্ত্রিক সরকারের কাছে আপনি নির্বাচনে, এখন তারিখটা চাই কি জন্য? ওই কারণে যে ইউনূস সাহেবকে তার এই জায়গাটাই বিশ্বাস করে যে উনি নড়চড় করবে না। বাট আমার কাছে সন্দেহ, আমি 3 সপ্তাহ আগেও ভাবতাম উনি নির্বাচন দিয়ে চলে যাবেন, ব্যক্তি আমি এখন সন্দেহ করছি। যে সিচুয়েশন হচ্ছে, আমি আবারও বলছি, অর্ধেক হলো শেখ হাসিনা, অর্ধেক হলো ইউনূস, তারপরে সেনা প্রধান বাহিনীর সাথে তাদের যে মুখোমুখি ব্যাপারগুলো,
সেক্ষেত্রে নির্বাচন না দিয়ে যদি যেতে চান তাহলে কিন্তু তৃতীয় ব্যক্তির কাছে ক্ষমতা যাবে, লিখে রাখেন, আবার মিনিমাম 2 থেকে 3 বছরের জন্য নির্বাচন পিছিয়ে গেলে যেতেও পারে। ঠিক এই কথাটা যখন বলবে তখন কিন্তু আমরা সবাই আফসোস করব এবং সবচেয়ে বড় স্টেক হোল্ডাররা মহাবিপদে পড়বেন। আর যদি এমন হয় যে নির্বাচন আপনি দেন বা না দেন, ইউনূস সাহেব কি সরাইতে হবে সেটা ভিন্ন কথা। সুতরাং নির্বাচন যারা চাচ্ছেন তাদের মোটিভটা কি? মোটিভটা যদি এই হয় যে আমরা নির্বাচন করব, নির্বাচিত সরকার চাই, তাহলে আরো 6 মাস, 1 বছর, 2 বছর পরে নির্বাচন হলেও কিন্তু ওই স্টেক হোল্ডাররাই জিতবে, কোনো সন্দেহ নাই, কারণ তার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। তারপরে যখন আমরা এই লড়াই, তখন আমার কাছে প্রশ্ন, আমি কি নির্বাচন করে ক্ষমতায় যাওয়াটাই আমার কাছে প্রধান, নাকি ইউনূস সাহেবকে সরানোটা প্রধান? দুটা কোশ্চেন আমি রেখে গেলাম। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে। রিটা রহমান। ভালো প্রশ্নটা, এই প্রশ্নগুলো উত্থাপিত হওয়া দরকার, কারণ মানুষের বুঝতে হবে যে আসলে কোথায় নটটা, কোথায় গিট্টাটা কোথায় লাগলো। তো আসলে ব্যাপারগুলো হচ্ছে কি সার্বিক পরিস্থিতি, যে অনাস্থার যে পরিস্থিতিটা হয় কখন। তো এখানে ধরেন কিছু ড্যামাগগি, যেটা আপনি বলেছেন যে মানুষের জনসভায় যখন মানুষ বক্তব্য রাখে সেটা কিন্তু অনেক সময় অফিসিয়াল হয় না, অনেকটা ইমোশনাল, সেন্টিমেন্টাল হয় মানুষকে অ্যারাউজ করার জন্য। তো এখন হচ্ছে যে অফিসিয়াল বক্তব্যগুলো বিএনপি কিন্তু বারবারই বলছে যে আমরাও মনে করি যে সরকারের বিকল্প নাই এই সময়ে, এই মুহূর্তে রাজনৈতিক প্রয়োজনই সরকারের প্রয়োজন আছে। দুটা ব্যাপার আছে এখানে, আবার দুটো আবার আনছি প্রসঙ্গে। এক নম্বর হচ্ছে যে ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক যে ইমেজটা এবং তার গ্রহণযোগ্যতা সারা বিশ্বে, যেটা আমাদের এই পরিস্থিতিতে, যেই ক্রাইসিসটার মধ্যে আমরা এখন আস্তে আস্তে এটাকে পার হয়ে আসছি, ক্রাইসিসটা উত্তরণ করছি, সেই ক্রাইসিসে ডক্টর ইউনূসের ব্যক্তি ইমেজ সারা বিশ্বে, এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ আমাদের যে প্রতিপক্ষ কারা বুঝতে হবে, যে আওয়ামী লীগ সরকারকে যে দেশের আপামর জনগণ এবং তাদের সমর্থনে যে ছাত্ররা, তরুণ প্রজন্ম যেভাবে অংশগ্রহণ করেছে, বুকের রক্ত দিয়ে এই সরকারকে উৎখাত করেছে বাংলাদেশের, তাদের যে আধিপত্যবাদ এবং তাদের যে কি বলবো, তারা যেভাবে সবকিছু নিজেদের ইচ্ছা মতন করতো এবং কোনো কিছু তোয়াক্কা করতো না, সেই সরকারকে বিতরণ করে তারা কোথায় গেল? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন, কোথায় গেছে এবং তারা কারা? এই যে ভারতে গেছে এবং ভারত যে তাদের আশ্রয় দিয়েছে এবং তাদের নার্চার করছে, লালন পালন করছে, তাদের রাজনৈতিক ভাবেও কিন্তু তাদের লালন পালন করছে এবং তাদের প্রভাবটা প্রত্যেকটা বিদেশে, আমাদের বাংলাদেশে অর্থনীতি, রাজনৈতিক অবস্থানের জন্য যারা স্টেক হোল্ডার, সবাইকে তারা ইনফ্লুয়েন্স করবার ক্ষমতা রাখে। তো এখানে দ্বন্দ্বটা কোথায় তৈরি হয়েছে? ডক্টর ইউনূসের ব্যক্তি ইমেজটা, তার গ্রহণযোগ্যতা, এখানে কিন্তু ওই যে শক্তিটা যারা প্রভাব বিস্তার করে রাজনৈতিকভাবে তাদের আবার লালন পালন করে সামনে আনতে চাচ্ছে, সেই শক্তিটা কিন্তু এখানে বারবার মার খেয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের এই যে আন্তর্জাতিক ইমেজের উপরে। এখন ব্যক্তি মানুষ হিসেবে সবারই ভুল ত্রুটি দোষ থাকতেই পারে, সবাই তো একেবারে ফেরেশতা হয়ে জন্ম নিতে পারে না, তাই না? সবারই ভুল ত্রুটি থাকতে পারে। তো সেখানে কিন্তু আমাদের ডক্টর ইউনূসকে প্রয়োজন, এবং বিএনপি কিন্তু বারবার অফিসিয়ালি বলেছে যে তার বিকল্প নাই, তাকে থাকতে হবে। কিন্তু রাজনৈতিকভাবে আপনাকে একটা রাজনৈতিক দল হিসাবে, আজকে ধরেন বিএনপির যে বাংলাদেশে যে রাজনৈতিক অবস্থা, রিটা রহমান আপনি বলবেন, রিটা রহমান আপনি বলবেন, না না আপনি বলবেন, আপনি বলবেন করতে চাচ্ছিলাম। আচ্ছা আপনি বলবেন যে এই সেন্টেন্সটা শেষ করবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিএনপি নির্বাচন নিয়ে ফ্রম দ্য ভেরি বিগিনিং নির্বাচন নিয়ে যতটা বলছে, সংস্কার এবং বিচার নিয়ে কি ততটা তাদের ভয়েস রেজ করছে? না, এখন এখানে তারা কিন্তু ওই যে সংস্কার এবং বিচার, এটা নিয়ে 31 দফা, যেটা আমিও ব্যক্তিগতভাবে বুঝি যে এটা ইনঅ্যাডিকুয়েট, কারণ এখানে 24-এর ঘটনাকে ইনকর্পোরেট করা হয়নি। এখন নতুন যে পরিস্থিতি হয়েছে তাতে অনেক নতুন ইস্যুস এসেছে যেগুলোকে ইনকর্পোরেট করা দরকার। তো ওই যখনই আপনি সংস্কারের কথা বলছেন তখন তারা বিএনপি কিন্তু, আমরা সবসময় বলছি 31 দফার কথা, আমি মনে করি এখানে ঘাটতি আছে, এখানে আরো সম্পূরক অনেক কিছু সংযোজন করা প্রয়োজন আছে। আচ্ছা, বিচার বিভাগের ব্যাপারটা বিএনপি কিন্তু সবসময় বলে আসছিল যে বিচার বিভাগকে স্বতন্ত্র করতে হবে, এইটাকে কার্যকারী করতে হবে। কারণ বিচার বিভাগ মানে কি, অন্যায়ের বিরুদ্ধে মানুষ যখন বিচার চাইতে যাবে, কোথায় আশ্রয়ের জন্য যাবে, তখন তো তাদের দায়িত্ব একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার দিবে, তাই না, একটা মানুষকে। তো বিচার বিভাগের কথা কিন্তু বিএনপি বলে আসছে। এখন তো আর এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, ঘোলাটে বললাম না, তিনমুখী আমাদের এই সরকার। আমি ওভারঅল বিচার বিভাগের কথা বলিনি, মানে
24-এ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিচারের কথা বলছি, বা এই যে গত 16 বছরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিচারের বিষয়। অবশ্যই, কিন্তু এটা মজলি সাহেব আপনি তো নিজেও জানেন যে এটা তো সহজ ব্যাপার না। তারা যে যারা আওয়ামী লীগ সরকারে ছিল তাদের যারা মদতদাতা তারা কি করতো, তারা তো ডিনায়ালে ছিল। এবং এটা একজনের কাছে আমি শুনছিলাম খুব সুন্দর শব্দ, সেটা হচ্ছে ক্যালকুলেটিভ ডিনায়াল। ওনারা ক্যালকুলেটিভলি ডিনাই করতো যে হ্যাঁ গণতন্ত্র আছে, মানুষের স্বাধীনতা আছে, আমরা ভীষণ জনপ্রিয়, এটা কিন্তু বলেই আসছে, বাস্তবতাকে কখনো স্বীকার করেনি। 30 সেকেন্ড যদি কিছু যুক্ত করেন শেষ করব। আচ্ছা, তো তাই বলছিলাম যে বিচারটা তো করতেই হবে, কিন্তু বিচারটা এই যে তারা যে একটা পরিস্থিতি তৈরি করেছিল, তারা সবকিছুকে তাদের কি বলবো এটাকে, তারা সবকিছুকে তারা মানে পলিটিসাইজ বলা হয়, পলিটিসাইজ করেছে, রাজনীতিকরণ করেছিল। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে তারপরে তারা যে অন্যায়গুলো করেছে, যে অন্যায়গুলো খুন খারাপি, আয়নাঘর, এগুলো তো আমরা বারবার আলোচনা করছি। তারপর দেশে অরাজকতা, পুলিশকে তারা নিজীয় দলীয় কার্যে ব্যবহার করত, প্রত্যেকটা প্রশাসনকে তারা দলীয়করণ করেছে, এবং বিদেশি প্রভাব তাদের সাথে আমাদের দেশে পলিসিগুলো নির্ধারিত হয়েছে। এগুলো থেকে বেরিয়ে আসার জন্য তো অবশ্যই বিচার করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে যে দেখো এই অবস্থা থেকে আমরা এখানে আনছি। অসংখ্য ধন্যবাদ। নির্বাচন দিতে হবে, রাজনীতিক স্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটি আনতে হবে, এবং জাতীয় ঐক্যের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং কাজ করতে হবে। আমাদের সেই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সারওয়ার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, যদি কিছু আপনি করিডোর এবং পোর্ট ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছিলেন, আমি একদম এক বাক্যে বলবো, যে সমস্ত উদ্দেশ্য ইন্ডিয়া প্রকাশ করছে যে আওয়ামী লীগের পতন হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ান মিডিয়া এবং ইন্ডিয়ান কিছু রীতি নির্ধারক এমনভাবে কথা বলেছে যেন ইন্ডিয়ান পতন হয়েছে, তাহলে ইন্ডিয়া যেগুলো চাচ্ছে সেটা হলো দ্রুত নির্বাচন, প্রেসিডেন্টকে না সরানো, সংবিধান পরিবর্তন না করানো, করিডোর না দেওয়া, এইগুলোর বিপক্ষ হইলে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ। শের বাংলা একে ফজলুল একটা কথা বলেছিল যে ওপারের হিন্দুরা যখন তাকে এপ্রিসিয়েট করবে তখন সে বুঝবে সে ভুল করছে, যখন সমালোচনা করবে তখন জনগণের স্বার্থ। এই জিনিসটা সকল রাজনৈতিক দল, স্পেশালি প্রেসিডেন্ট জিয়ার সাফল্যের দুইটা মূল কারণ ছিল। একটা ছিল জনগণের স্বার্থে এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ড, দ্যাট ইজ দ্য পলিটিক্স অফ বিএনপি। 2 নম্বর ছিল সুশাসন, ন্যায় বিচার এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। ওখানে যদি ফেরত না আসতে পারে তাহলে বিএনপি আবার একই এই ব্যর্থতা সার্কেলে ঢুকে যাবে। অসংখ্য ধন্যবাদ। 30 সেকেন্ড যদি কিছু যুক্ত করেন শেষ। আমাদের সিম্পল, বর্তমান যে সিচুয়েশন এটার ভিতরে 3টে স্টেক হোল্ডার আছে খুব বড়। একটা স্টেক হোল্ডার হলো যে দলটা যে স্টেক হোল্ডার নির্বাচন করলেই বিজয় লাভ করবে। আর একটা স্টেক হোল্ডার আমি ডিসিপ্লিন ফোর্স, সেনাবাহিনী, তার সাথে ইউনুসের মেধা, তার পাশাপাশি জামাত নিবন্ধন পেয়েছে সেও একটা বড় শক্তি, এবং এনসিপি, এগুলা সমন্বয় সমঝোতা করে দেশটা একটা জায়গায় নিতে হবে পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। সম্মানিত তিনজন আলোচকের কথার সূত্র ধরে শুধু বলতে চাই, রাজনৈতিক মতপার্থক্য থাকবে কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে সবাই এক কাতারে দাঁড়াবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।